আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ টিভি ওয়ান নিউজে। সাথে আছি আমি শাফাত মাহমুদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ব্রিটেনের পেট্রোল স্টেশনগুলোতে সৃষ্ট তীব্র চাপ সামাল দিতে সরকার সেনাবাহিনী তলব করবে না বললেও বিবিসি জানিয়েছে বিষয়টি এখনও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। সন্ত্রাস বিরোধী অভিযানের নামে রবিবার ফিলিস্তিনের গাজায় 5 বেসামরিক লোককে হত্যা করেছে ইসরায়েল। অভিযানের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বিএনপির নেতারা বলেছেন কেউ যেন ভোট দিতে না পারে জেনে বুঝে সেই ব্যবস্থা করছে সরকার। ওবায়দুল কাদের বলছেন ষড়যন্ত্রের বুলেট এখনো পিছু ছাড়েনি শেখ হাসিনা। এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে টিভি ওয়ানের উদ্যোগে অনুষ্ঠিত হলো শিশু কিশোরদের আবৃত্তি ও চিত্রাঙ্কনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান খুদে তারার গ্র্যান্ড ফিনালে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্রিটেনের পেট্রোল স্টেশনগুলোতে সৃষ্ট তীব্র চাপ সামাল দিতে সেনাবাহিনী তলব করার কোনো পরিকল্পনা নেই সরকারের। তবে ড্রাইভারের স্বল্পতায় সৃষ্ট এই চাপ সহনীয় পর্যায়ে নিয়ে আসতে সেনাবাহিনীর ড্রাইভারদের কাজে লাগানোর পরিকল্পনা সরকারের এখনও সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে বিবিসি। জরুরি কাজে নিয়োজিত লোকেদের গাড়ির জ্বালানি কেনার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার কথা ভাবছে সরকার। ব্রিটেনের কিছু অঞ্চলে গাড়ির জ্বালানি তেলের কোনো স্বল্পতা নেই। হোলেজ ইন্ডাস্ট্রির দেয়া তথ্য অনুযায়ী সাম্প্রতিক সংকট শুরু হওয়ার আগে যতগুলো পেট্রোল ট্যাঙ্কার রাস্তায় ছিল এই মুহূর্তেও একই সংখ্যক ট্যাঙ্কার রাস্তায় আছে। বিস্তারিত রিপোর্টে। সপ্তাহের বন্ধের দিনের প্রথম কর্মদিবস সোমবার, তাই এই দিনে কাজে যাওয়া মানুষের ব্যস্ততাও ছিল বেশি। উইকেন্ডে প্যানিক বাইয়ের কারণে সবার জন্য সৃষ্টি হয়েছে সমস্যা। লন্ডনের রাস্তায় দেখা গেছে গাড়ি চালকদের মধ্যে তীব্র হতাশা। We are waiting 2 hours here and people just go around and straight here. Skipping the queue. বার্মিংহামের পেট্রোল স্টেশনগুলোতে দেখা যায় লম্বা লাইন, কিন্তু পেট্রোল স্টেশন ছিল বন্ধ। টিসাইড অঞ্চলে যাতায়াতকারীদের মধ্যে দেখা যায় ক্ষোভ। I'm supposed to be at work at 12 o'clock. It's ridiculous. How much petrol have you got? I'm literally on empty. তবে স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডে পেট্রোল ডিজেল সরবরাহে ঘাটতির অভিযোগ ছিল কম, বিশেষ করে গ্রামাঞ্চলে। ট্যাক্সি ইন্ডাস্ট্রির জন্য প্যানিক বাই কথাটি প্রযোজ্য নয়। জ্বালানি তেল তাদের জন্য অত্যাবশ্যক একটি পণ্য, তাই জ্বালানি তেল পাওয়ার ক্ষেত্রে এই খাতের বিশেষ সহায়তা প্রয়োজন। If we don't get priority, there will be serious problems for the sector. There will be serious problems for the NHS, for the travelling public, because we move around blood, prescriptions, food, and take people to all manner of different venues and destinations. ব্রিটেনের সকল পেট্রোল স্টেশনে জ্বালানি সরবরাহের 1/4 যে কোম্পানি সরবরাহ করে থাকে তারা বলছে গাড়ির চালকেরা স্বাভাবিক আচরণ করলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে। We've been working flat out throughout the weekend and again today, and deliveries are getting through nationwide. That's a really important thing to say. But importantly as well is that as long as people are buying or storing fuel they don't need, it will be difficult for all suppliers to replenish stocks to normal levels. 2000 সালে সৃষ্ট জ্বালানি সংকটে যেমনটা করা হয়েছিল, এবারও সেনাবাহিনীকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে। তবে এই মুহূর্তে তারা নতুন লরি ড্রাইভারদের প্রশিক্ষণ এবং পরীক্ষা নেয়ার দায়িত্ব পালন করছে। We are bringing MOD trainers in to accelerate some of the HGV training. To clear a backlog of people who want to carry out those tests. So there's definitely a role there for the MOD, and we're doing that. In terms of other things, we've no plans at the moment to bring in the army to actually do driving, but we always have a civil contingencies section within the army that's always on standby should they be needed. গত সপ্তাহে যতগুলো ফুয়েল ট্যাঙ্ক রাস্তায় চলাচল করছিল, এ সপ্তাহেও একই সংখ্যক রাস্তায় চলাচল করছে, কিন্তু প্যানিক বাইয়ের কারণে সৃষ্টি হয়েছে পেট্রোল ডিজেলের সংকট। তবে টয়লেট রোল এবং কিছু খাদ্যপণ্য নিয়ে যে ধরনের সংকট সৃষ্টি হয়েছিল, জ্বালানি সংকট অতটা স্থায়ী হবে না, কারণ গাড়ির ট্যাঙ্কের চেয়ে বেশি জ্বালানি কেউ কিনবে না। ফলে আগামী কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে। গোলাম রাসুল, টিভি ওয়ান নিউজ ডেস্ক।
এদিকে পেট্রোল স্টেশনগুলোতে লম্বা লাইন সহনীয় পর্যায়ে নিয়ে আসতে বেশ কিছু জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এর মধ্যে রয়েছে বিদেশ থেকে লরি ড্রাইভার আনতে বিশেষ ভিসা স্কিম। কিন্তু সরকারের এই পদক্ষেপ কতটা কাজে আসবে এ নিয়ে রয়েছে অনেক নিরাশা। সরকারের পরিকল্পনা অনুযায়ী নতুন এই ভিসা স্কিম চালু হবে অক্টোবরের শুরুতে। এই ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে ক্রিসমাসের আগের দিন, অর্থাৎ 24 ডিসেম্বর। মাত্র 3 মাসের ভিসায় কি বিদেশি ড্রাইভার পাওয়া যাবে? ইউরোপের অন্যান্য দেশেও লরি ড্রাইভারের সংকট রয়েছে। There should be an extremely good package in term of salaries and working conditions behind it. There is a shortage of drivers everywhere, so why should they go to the UK instead of another country? The time for 3 months is too short for us truck drivers to go to England. Yeah, I have a contract with my company, and I worked there 30 years. Yes, and I'm not going to England for 3 months. ফিলিস্তিনে আবারও বেড়েছে ইসরায়েলের নিপীড়ন। সন্ত্রাস বিরোধী অভিযানের নামে রবিবারও উপত্যকায় 5 বেসামরিক লোককে হত্যা করা হয়। এই হত্যার দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। অবশ্য সেসবকে পাত্তাই দিচ্ছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী। মার্কিন অর্থায়নে প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম শক্তিশালী করতে পারলে অভিযানের পরিধি আরও বাড়ানোর উল্টো হুমকি দিয়েছেন তিনি। বিস্তারিত রিপোর্টে। পবিত্র জেরুজালেম এখন ত্রাসের নগরী। পাশাপাশি রামাল্লা, জেনিন, বেইতানানের মতো শহরগুলোও উত্তপ্ত। সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের অজুহাতে রাতের অন্ধকারেও বেসামরিক ফিলিস্তিনিদের উপর নিপীড়ন, হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। ভোরের দিকে উপত্যকায় একটি ইসরায়েলি হেলিকপ্টার আসে। 3-4 দফা গোলাগুলির পর ছড়িয়ে পড়ে আগুন। কিছুক্ষণ পর 15-16 জন ইহুদি সেনা বাইরে নিয়ে আসে দুজনের মরদেহ। নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর অমানবিক নির্যাতনের মোক্ষম জবাব দেওয়া হবে বলছে হামাস। স্বাধীনতাকামী সংগঠনটির দাবি, তাদের গোপন ঘাঁটির সন্ধানে চালানো হচ্ছে সাঁড়াশি অভিযান। মুসলিম ভাইদের শাহাদাত বৃথা যেতে দেব না। দখলদার ধর্ষক ইসরায়েলিদের মোক্ষম জবাব দিতেই অস্ত্র তুলে নিয়েছি। ফিলিস্তিনিদের অধিকার, সার্বভৌমত্ব, ভূখণ্ড আর পবিত্র স্থাপনা রক্ষায় এটা আমাদের অঙ্গীকার। পশ্চিম তীর আর জেরুজালেমে রক্তের বিনিময়ে এবার রক্ত ঝরবে। বুলেটের বদলে ছোড়া হবে বুলেট। হুমকি হুঁশিয়ারির তোয়াক্কা করছেই না ইহুদি রাষ্ট্র, উল্টো প্রধানমন্ত্রীর দমভুক্তি রকেট ও ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা আয়রন ডোমের জন্য নতুনভাবে $100 কোটি তহবিল দিচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন পার্লামেন্টে প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের উন্নয়নের জন্য যে তহবিল বরাদ্দ দিল তাতে হাতে গোনা আইন প্রণেতারা ভেটো দিয়েছেন। ইসরায়েল বিরোধীরা চেঁচামেচি করলেও দিন শেষে তারা ব্যর্থ। চলতি মাসেই ইসরায়েলের সুরক্ষিত কারাগার থেকে 6 ফিলিস্তিনি বন্দী পালিয়ে শোরগোল ফেলে দেয়। তারা এরই মধ্যে আবার গ্রেফতার হলেও সে ঘটনাকে কেন্দ্র করে অঞ্চলটিতে আগ্রাসন বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। জার্মানির নির্বাচনে অল্প ব্যবধানে পরাজিত হয়েছে অ্যাঙ্গেলা মার্কেলের দল সিডিইউ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কয়েক শতাংশের ব্যবধানে জয় পেয়েছে মধ্য বামপন্থী দল এসপিডি। তবে সরকারের গঠনের জন্য এখন নির্ভর করতে হবে জোটের ওপর। সেক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে অপর দুটি দল, পরিবেশবাদী গ্রিন পার্টি ও এফডিপি। তাই সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোট সরকার গঠনের তোড়জোড় এসপিডি ও সিডিইউ উভয়েরই। বিস্তারিত দেখুন রিপোর্টে। জরিপার সব হিসাব নিকাশেই পূর্বাভাস ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের, ফলাফলেও মিলল সেই নজির। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের লড়াইয়ে শেষ হাসি হাসলেন এসপিডির ওলাফ শোলজ। 2%-এরও কম ব্যবধানে পরাজিত হয়েছেন টানা 16 বছর জার্মানি শাসন করা অ্যাঙ্গেলা মার্কেলের দল সিডিইউ। নির্বাচনে মধ্য বামপন্থী দল এসপিডি পেয়েছে 25.7% ভোট, অন্যদিকে 24.1% ভোট পেয়েছে সিডিইউ। জয়ের পর এসপিডি নেতা ওলাফ শোলজ জানান, তার লক্ষ্য বাস্তবধর্মী সরকার গঠন। জোটের ব্যাপারে এরই মধ্যে কথা হয়েছে গ্রিন পার্টি এবং এফডিপির সাথে। নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে জার্মানির মানুষ পরিবর্তন চায়। তারা আমাকে চ্যান্সেলর হিসেবে দেখতে চায় বিধায় ভোট দিয়েছেন। আমাদের লক্ষ্য এখন যে কোনো মূল্যে সরকার গঠন করা।
ভোটের ব্যবধান খুবই কম হওয়ায় হাল ছাড়ছেন না অ্যাঙ্গেলার দলও। তার সম্ভাব্য উত্তরসূরি আর্মিন লাশেটের দাবি, কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তাদেরও জোট সরকার গঠনের সুযোগ আছে। তৃতীয় অবস্থানে থাকলেও পরিবেশবাদী দল গ্রিনস পার্টি পেয়েছে 14% বেশি ভোট। এছাড়া এফডিপি 11.5%। এটা সত্যি যে নির্বাচনের যে ফল হয়েছে তা আশানুরূপ হয়নি, কিন্তু ফলাফলই তো শেষ কথা নয়, কারণ সরকার গঠন করা হবে জোটের মাধ্যমে। এরই মধ্যে আমরা দলীয় বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। বাকি দলগুলোর সাথে আলোচনা হবে জোটের বিষয়ে। সরকার গঠন নিয়ে আমরা আশাবাদী। এসপিডি জোটের মাধ্যমে সরকার গঠন করলে জার্মানির নতুন চ্যান্সেলর হতে যাচ্ছেন দলটির নেতা ওলাফ শোলজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এসপিডি থেকে চতুর্থ কোনো নেতা দেশটির চ্যান্সেলর হওয়ার সম্ভাবনা তৈরি হলো। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় পুলিশের সাথে যুবদল নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আনন্দ মিছিলে পুলিশ বাধা দেয়, উত্তেজনা ছড়ায় এলাকায়। এই ঘটনায় পুলিশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে বলে দাবি করেছে উপজেলা বিএনপি। এবার দেখুন বিস্তারিত রিপোর্টে। কসবায় হঠাৎই যুবদলের মিছিল থেকে ছড়ায় উত্তেজনা। নেতাকর্মীদের ভাষ্য, কসবা উপজেলা ও পৌর যুবদলের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়ায় আনন্দ মিছিল বের করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া। অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় বেশ কিছুক্ষণ ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশের লাঠি পেটার বিপরীতে যুবদল নেতাকর্মীরা ছোড়ে ইট পাটকেল। বিনা বাধায় বিনা পুলিশ উস্কানিতে পুলিশ আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। পুলিশ জানায়, কোনো ধরনের অনুমতি ছাড়াই রাস্তা বন্ধ করে কর্মসূচি পালন করছিল যুবদল, তাই তাদের সরিয়ে দেয়া হয়েছে। রাস্তা ব্লক করে অনুমতি না নিয়ে তো কারো মিছিল করার অধিকার নেই। আমরা তো আসলে মিছিল করার পর্যায়ে আমরা দাবত দিয়েছি, অ্যারেস্ট করার চেষ্টা করেছি, ওরা ছত্রভঙ্গে চলে গেছে। যাদের সংবাদ পাচ্ছি আইন শৃঙ্খলা বিরোধীর অপরাধে যখনই সংবাদ পাচ্ছি তখনই আমরা পুলিশি ব্যবস্থা নিচ্ছি। এই ঘটনায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল হক ইমু সহ কয়েকজন কর্মীকে আটকের দাবি করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ নেতারা বলেছেন, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ভোটাধিকার পুনরুদ্ধারে তাই নিজেদের ঐক্য আরও দৃঢ় করার অঙ্গীকার করেন তারা। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, কেউ যেন ভোট দিতে না পারে জেনে বুঝে সেই ব্যবস্থা করেছে সরকার। বিস্তারিত রিপোর্টে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় স্মরণ সভা। এতে রাজনীতি, বিশেষ করে 1/11-এর সময় হান্নান শাহর অবদানের কথা তুলে ধরা হয়। ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। সভায় বিএনপি মহাসচিব বলেন, বর্তমানের মতো এমন দুঃসময় দেশের মানুষ আর দেখেনি। আরে আপনারা তো জেনে শুনে এমন একটা অবস্থা তৈরি করেছেন যেখানে কেউ যেন ভোট দিতে না পারে। চরম দুর্নীতি করছে, এমন একটা জায়গা নাই যে দুর্নীতি নাই। আজকে এটা একটা লুটপাট সমিতিতে পরিণত হয়েছে। ভোটের অধিকার ফিরিয়ে দিতে নিজেদের ঐক্য সুসংহত করার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। জোট বাঁধতে হবে, বিভক্তি নয়। আমাদের নিজেদের মধ্যে ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে। একটি গণ আন্দোলনের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ভয়াবহ ফ্যাসিস্ট দানবীয় সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। স্মরণ সভায় দলের নীতি নির্ধারণী ফোরামের নেতারা সাফ জানিয়ে দেন, বর্তমান সরকারের অধীনে আর নির্বাচনে যাবে না বিএনপি। এর কোনো সাংবিধানিক ভিত্তি নাই। সার্চ কমিটির মাধ্যমে ওনারা নাকি কি করবেন, নির্বাচন কমিশন করবেন। আপনারা সার্চ কমিটির মাধ্যমেই করেন আর যেভাবেই করেন, আমরা ওই জায়গাতে নাই। আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না। কথা পরিষ্কার, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি এবং দেশের জনগণ যাবে না। জাতীয়তাবাদী শক্তির নেতৃত্ব আমাদের কাছে দৃশ্যমান, যিনি আপাতত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনা করছেন বা নেতৃত্ব দিচ্ছেন। আমি আশা করব আমরা যেখান থেকে প্রতিশ্রুতি ব্যক্ত করলাম, যারা শুনলাম, একমত হলাম, সবাই যেন আমরা আন্তরিক, সক্রিয় এবং যত্নবান থাকি।
সাম্প্রতিক বিচারপতি নিয়োগে দলীয়করণের অভিযোগ তুলে বিএনপি বলছে তাদের ন্যূনতম যোগ্যতাও নেই। আজকের যে শোক তাকে শক্তিতে রূপান্তরিত করে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি নেতাদের কাছে এমন প্রশ্ন রেখে বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার বিকল্প কে? সোমবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটি আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ৭৫ পরবর্তী বাংলাদেশে সবসময় ঝুঁকি নিয়ে রাজনীতি করেছেন শেখ হাসিনা। এখনও ষড়যন্ত্রের বুলেট তার পিছু ছাড়েনি। তবুও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অকুত ভয়ে এগিয়ে যাচ্ছেন পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে। এদেশের রাজনীতিতে ৭৫ পরবর্তীকালের সবচেয়ে ঝুঁকিময় জীবন যে রাজনীতিকে, তার নাম শেখ হাসিনা। ষড়যন্ত্রের রাজনীতির শিকার তিনি হয়েছেন। এখনো ষড়যন্ত্রের বুলেট তার পিছু ছাড়েনি, কিন্তু শেখ হাসিনা ভয়কে জয় করেছেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে TV1 UK আয়োজন করেছিল যুক্তরাজ্যের শিশু কিশোরদের নিয়ে আবৃত্তি ও চিত্রাঙ্কনের মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান খুদে তারা। কয়েক মাসব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতার নানা পর্ব পেরিয়ে ২৬ সেপ্টেম্বর রবিবার লন্ডনে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালের জমকালো অনুষ্ঠান। বিস্তারিত দেখুন রিপোর্টে। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় খুদে তারার গ্র্যান্ড ফিনালে। গৌরী চৌধুরীর সুরালয়ের শিক্ষার্থীরা পরিবেশন করে জাতীয় সঙ্গীত। এরপর গ্র্যান্ড ফিনালের আনুষ্ঠানিক উদ্বোধন ও যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে আসা অতিথিদের স্বাগত জানান TV1-এর পরিচালকদের অন্যতম শেখ মাহমুদুল হাসান। সবচেয়ে বেশি আমি ধন্যবাদ জানাই আমাদের আগামী দিনের এই প্রজন্ম শিশু কিশোর এবং তরুণ তরুণীদেরকে, যাদের মাধ্যমে আজকের এই প্রোগ্রামটি এই সাফল্য অর্জন করেছে, এবং তাদের পিছনে যারা বিশেষ ভূমিকা রেখেছেন, নিজেদের পরিশ্রম ব্যয় করেছেন, শ্রম দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, তাদের অভিভাবকবৃন্দ এবং মা বাবা। গ্র্যান্ড ফিনালের এ আয়োজন এবং খুদে তারার পুরো যাত্রাকে এক সাহসী উদ্যোগ বলে বর্ণনা করেন মুক্তিযোদ্ধা, আবৃত্তিশিল্পী ও BBC বাংলার সাবেক প্রযোজক উদয় শঙ্কর দাস। শিশুদের তাদের শেকড় সম্পর্কে জানাবার এটাই সেরা উপায়, এবং আমি আশা করব যে TV1 যে প্রয়াসটা এবছর নিয়েছে সেটা বজায় রাখবে। অংশগ্রহণকারী প্রতিযোগী এবং সেমিফাইনালিস্টদের পুরস্কার প্রদানের পর দেয়া হয় ফাইনালিস্ট পুরস্কার। আবৃত্তি এবং ছবি আঁকা বিষয়ে ২ শাখায় মোট ১২ জন বিজয়ীর হাতে তুলে দেয়া হয় সার্টিফিকেট এবং ট্রফি। শিশু কিশোররা মনে করে এ পুরস্কার তাদেরকে আরও বেশি সাহস যোগাবে এবং কবিতা চর্চা ও ছবি আঁকায় তাদের আগ্রহ বাড়াবে। এটা আমার প্রথম কম্পিটিশন যেটাতে আমি পার্টিসিপেট করেছি, আর এটা আমার খুব ভালো লাগছে যে আমি এত দূর আসতে পেরেছি। এই কম্পিটিশনে আমি আর্ট কম্পিটিশনে পার্টিসিপেট করছি, অনেক ভালো লাগছে। I learned poems and how to draw and from the tips of the judges, and I learned how to recite and improve my recitation. শিশু কিশোরদের নিয়ে এ ধরনের আয়োজনের ক্ষেত্রে আগত অভিভাবকেরা বলেন, TV1 শিশু কিশোরদের কবিতা আর ছবি আঁকার যে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে তা বিলেতের শিশু কিশোরদের বাংলা চর্চা আর বাংলাদেশকে জানার আগ্রহ আরও বাড়িয়ে দেবে। এই সুযোগগুলো করে দেওয়ার জন্য যে সুবিধাটা হচ্ছে যে তারা আরও বেশি করে বাংলাদেশকে চিনছে। আমি চাই আমার বাচ্চা বাংলাদেশকে চিনুক, বাংলাদেশকে জানুক। খুদে তারার গ্র্যান্ড ফিনালিতে TV1-এর আমন্ত্রণে এবং শিশু কিশোরদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্টজন। তারা বিভিন্ন পর্বে শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন। TV1 তাদের নিয়ে এসে এই যে পারফরমেন্সের বা এই যে প্রতিযোগিতার অ্যারেঞ্জমেন্টটা করেছেন, TV1-কে ধন্যবাদ জানাই, চ্যানেল এস-এর পক্ষ থেকে অ্যাজ ওয়েল। আমি বলবো টিভিগুলো এ ধরনের অনুষ্ঠান করে আমাদের বাচ্চাদেরকে আমাদের রুটসের সাথে কানেক্টেড করুন। এই প্রতিযোগিতায় যাদের বিচারে শিশু কিশোররা বিজয়ী হয়েছে, সেই বিচারকরা উপস্থিত ছিলেন গ্র্যান্ড ফিনালেতে। TV1 তাদের এ অবদানের জন্য বিশেষভাবে সম্মানিত করে।
খুদে তারার প্রযোজক প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠানের সাফল্যকে টিভি ওয়ান এবং সকল অভিভাবকদের যৌথ সফলতা হিসেবেই দেখছেন। তো আমি সবাইকে বলবো যে সবাই দর্শকদেরকে বলবো যে আপনারা আমাদের সঙ্গে এভাবে থাকুন। আমরা আগামীতেও এটা কিন্তু শেষ নয়, আমরা এটা শুরু করেছি মাত্র, এটা চালিয়ে যাবো আরও। প্রতি বছর আমরা এই খুদে তারা করবো। আবৃত্তি শিল্পী সৈয়দ রুম্মানের উপস্থাপনায় অনুষ্ঠিত এক গ্র্যান্ড ফিনালেতে চিত্রাঙ্কন প্রতিযোগীদের আঁকা মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যের ছবি প্রদর্শিত হয়। এছাড়া আবৃত্তির সেমিফাইনালিস্ট ও ফাইনালিস্টদের অংশগ্রহণে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। বিলেতের মাটিতে শিশু কিশোরদের নিয়ে এ ধরনের আয়োজন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে আরও বর্ণিল করেছে। এমন অনুভূতি নিয়ে বাড়ি ফেরেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অভিভাবক ও অতিথিরা। বশিরউদ্দিন মাহমুদ, টিভি ওয়ান নিউজ ডেস্ক। সংবাদ একটি বিরতি নিচ্ছি, বিরতির পর থাকছে 3টি কৃষি আইন বাতিলের দাবিতে ভারত জুড়ে বন্ধ পালন করেছে কৃষি সংগঠনগুলো। এবং টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ইংলিশ ক্রিকেট দলের সদস্য মঈন আলী। আরও একবার আমন্ত্রণ টিভি ওয়ান নিউজে। এবার আন্তর্জাতিক অঙ্গনের কিছু খবর। ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের করা 3টি কৃষি আইন বাতিলের দাবিতে দেশজুড়ে বন্ধ পালন করেছে কৃষি সংগঠনগুলো। এসব আইন কৃষি খাতকে বেসরকারি কোম্পানিগুলোর নিয়ন্ত্রণাধীন করে ফেলবে বলে অভিযোগ কৃষকদের। কৃষিখাত উদারীকরণের লক্ষ্যে ওই আইনগুলো করার 1 বছর পর সোমবার ফের দেশজুড়ে বন্ধের ডাক দেয় তারা। ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদনগুলো থেকে জানা গেছে 40টিরও বেশি কৃষি ইউনিয়নের জোট সংযুক্ত কিষাণ মোর্চা সোমবার স্থানীয় সময় ভোর 6টা থেকে বিকেল 4টা পর্যন্ত স্থায়ী এ বন্ধের নেতৃত্ব দেয়। তারা জাতীয় মহাসড়কগুলোর কিছু অংশে গাড়ি চলাচল করতে দেবে না বলে ঘোষণা করে। সোমবার সকালে দিল্লি মিরাট এক্সপ্রেসওয়ের একটি অংশ বন্ধ করে দেয় তারা। কৃষকরা পাঞ্জাব ও হরিয়ানার মধ্যবর্তী শম্ভু সীমান্ত অবরোধ করে রাখে। ক্ষুদ্র কৃষকরা বলছেন, কৃষি আইনে পরিবর্তনের ফলে তারা বৃহৎ ব্যবসায়ীদের অসম প্রতিযোগিতার মুখে পড়ে গেছেন। অপরদিকে সরকার বলছে, এই সংস্কারের ফলে কৃষকদের সামনে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে এবং তারা পণ্যের উপযুক্ত মূল্য পাবেন। আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের সব সেলুনে দাড়ি কামানো ও ছাঁটার উপর নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান। তারা বলছে, দাড়ি কামানো অথবা ছোট করে রাখা ইসলামী আইন লঙ্ঘন করে। এ ব্যাপারে তারা নরসুন্দরদের আনুষ্ঠানিক নোটিশ দিয়েছে, যাতে বলা হয়েছে চুল ও দাড়ির ক্ষেত্রে ইসলামী আইন অবশ্যই অনুসরণ করতে হবে। এতে আরও বলা হয়েছে, এই ব্যাপারে কোনো ধরনের অভিযোগ করার অধিকার কারো নেই। নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীদের কঠোর সাজা দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। নিজেদের অস্তিত্ব এবং ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় স্পেনের লা পামা দ্বীপের বাসিন্দারা। আগ্নেয়গিরির ভয়াবহতা না থামায় তাদের জীবন জীবিকা হুমকির মুখে। স্থানীয়রা বলছেন, নিজেদের অর্থনীতি মাছ ধরা আর পর্যটন নির্ভর হওয়ায় বিপাকে পড়েছেন তারা। বিস্তারিত রিপোর্টে। চোখ জুড়ানো এই অপরূপ দৃশ্য উত্তর আটলান্টিক মহাসাগরের স্পেনের লা পামা দ্বীপ উপকূলের। এতদিন অঞ্চলটি স্থানীয়দের কাছে উপার্জনের অন্যতম উৎস ছিল। মাছ ধরেই সংসার চালাতো এখানকার কয়েকশো পরিবার। কিন্তু এর পাশেই সক্রিয় ভয়াবহ আগ্নেয়গিরির কারণে জীবন জীবিকা নিয়ে শঙ্কায় পড়েছেন বাসিন্দারা। বলছেন, থেকে থেকে ভূমিকম্প এবং লাভার উদগীরণে মাছ পড়ছে না তাদের জালে। বেকার হয়ে পড়েছেন শত শত মানুষ। গেল 1 সপ্তাহে কোনো মাছ পাচ্ছি না এখানে। যে কোনো সময় এলাকাটিতে চলাচল বন্ধ করে দেয়া হতে পারে। আর সমুদ্র পর্যন্ত যদি পৌঁছে যায় লাভা, তাহলে কতদিন যে মাছ ধরতে পারবো না তার কোনো হিসেব নেই। প্রকৃতিই ভালো বলতে পারবে কবে স্বাভাবিক হবে পরিস্থিতি। শুধু মাছ ধরাই নয়, কৃষি কিংবা গবাদি পশুর খামারিদেরও একই দশা। পর্যটন নির্ভর দ্বীপটির বাসিন্দারা বলছেন, জরুরি সহায়তা না পেলে থাকতে হবে না খেয়ে।
এমনকি এভাবে অগ্ন্যুৎপাত চলতে থাকলে দ্বীপে তাদের অস্তিত্ব নিয়েও দুশ্চিন্তায় তারা। আগ্নেয়গিরির এই ভয়াবহতার কথা কখনো ভুলতে পারবো না। আমার বাড়ি চোখের সামনে পুড়ে ছাই হয়েছে, এখন বোনের বাড়িও পুড়ছে। কোনো কাজকর্ম নেই, সাহায্য করারও কেউ নেই। বাড়িঘর, গাছপালা, এমনকি পশু পাখি সবকিছুই শেষ হয়ে যাচ্ছে। জানি না কিভাবে টিকে থাকবো আগামী দিনগুলোতে। স্থানীয়রা বলছেন দ্বীপে তাদের অর্থনীতির 15% আসে কলা চাষ থেকে, কিন্তু আগ্নেয়গিরির ছাইয়ে তার সবই ধ্বংস হওয়ার ঝুঁকিতে। এবার বিলেতে বাংলাদেশি কমিউনিটির কিছু খবর। বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নবনির্বাচিত পরিচালক মণ্ডলীর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে 26 সেপ্টেম্বর রবিবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় আগামী 24 অক্টোবর রবিবার ট্রাস্টের 2021-2023 মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পরিষদের অভিষেক অনুষ্ঠান ও ডিনার পার্টি আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রহিমউদ্দিন। সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের ভবিষ্যৎ কিছু পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় ট্রাস্টের সদ্য বিদায়ী সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মাহবুব আহমেদ উপস্থিত ছিলেন। সম্প্রতি ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন থেকে অনারারি ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন ক্যানারি ওয়ার্ফ গ্রুপের ডাইরেক্টর জাকির খান। কমিউনিটির সাথে সম্পৃক্ততা এবং খেলাধুলায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। জাকির খানের এই সাফল্য উদযাপনে গত শুক্রবার সন্ধ্যায় লন্ডন ক্রিকেট লিগের আয়োজনে তাকে সম্মাননা প্রদান করা হয়। পূর্ব লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু সুফিয়ান ঝিলাম। সংগঠনের প্রধান উপদেষ্টা মোস্তাক বাবুলের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন কমিউনিটির বিশিষ্টজনেরা। সিলেটের স্কলার হোম কলেজের যুক্তরাজ্য প্রবাসী শিক্ষার্থী ও শিক্ষকদের এক পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে ইস্ট লন্ডনের একটি ব্যানকোয়েট হলে। অনুষ্ঠানের সূচনা করেন কলেজের প্রাক্তন শিক্ষিকা শাহনাজ হুসাইন। অনুষ্ঠানে একে একে প্রাক্তন ছাত্রছাত্রীদের তাদের স্মৃতিচারণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। রবিবার অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন কলেজের প্রাক্তন শিক্ষক মোহাম্মদ ইকবাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোহাম্মদ আহবাব হোসেন। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের সনদপত্র দিয়ে সম্মানিত করা হয়। তো ছাত্র শিক্ষক সবাই যারা এখানে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অর্গানাইজ যারা আজকে যে রিউনিয়ন করেছেন। আমরা এই রিউনিয়নটাকে আমাদের এই প্রোগ্রামটাকে শুধুমাত্র ছাত্রছাত্রী এবং শিক্ষকদের মধ্যে সীমাবদ্ধ রাখি নাই। আমরা কমিউনিটির বিভিন্ন গুণীজনদের সম্মাননা এবং আমাদের মেধাবী ছাত্র স্কলারসুমের ওদেরকে সম্মাননা প্রদান করেছি। একটি শোক সংবাদ। টাওয়ার হ্যামলেটসের হোয়াইট চ্যাপেল এলাকায় অ্যাশফিল্ড স্ট্রিটের বাসিন্দা জনাব আলী আহমদ গুলু মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার রয়্যাল লন্ডন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। মরহুম আলী আহমদ গুলু মিয়ার দেশের বাড়ি সিলেটের উসমানীনগর উপজেলার উত্তর খাদিমপুর। মঙ্গলবার বাদ-জোহর ইস্ট লন্ডন মসজিদে তার নামাজ জানাজা অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে মরহুম আলী আহমদ গুলু মিয়ার আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হয়েছে। এবার খেলার খবর। বেন স্টোকসকে যে সুযোগ পেয়েছেন তা তিনি পেলে টেস্ট ক্যারিয়ারটা আরও সমৃদ্ধ হতো বলে মনে করেন ব্রিটিশ ক্রিকেটার মঈন আলী। টেস্ট ক্রিকেট থেকে আগ্রহ হারাননি, বরং সেরাটা দেওয়ার সামর্থ্য হারিয়েছেন বলে বিদায় জানাচ্ছেন সাদা পোশাককে। টেস্ট থেকে বিদায় বেলায় মঈন ধন্যবাদ জানিয়েছেন সতীর্থ, দর্শক এবং ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে। বিস্তারিত দেখুন রিপোর্টে। চলতি বছরের অগাস্টে ইংল্যান্ড ভারত লিডস টেস্ট। ইংল্যান্ডের ইনিংস এবং 76 রানের জয়ে নায়ক অলি রবিনসন। ড্রেসিং রুমে সতীর্থরা যখন উদযাপনে ব্যস্ত তখন অন্য কিছু ভাবছিলেন মঈন আলী। সেই টেস্টে 2 ইনিংস মিলিয়ে বল হাতে পেয়েছিলেন মোটে 15 ওভার। এক ইনিংসে ব্যাট হাতে করেছিলেন মাত্র 8 রান। কিয়া ওভালে পরের টেস্টেও ব্যাটে রান পেলেন না। হঠাৎই মঈন আবিষ্কার করলেন টেস্ট ক্রিকেটটা তাকে দেওয়ার হচ্ছে না। তিনি তার সেরাটা দিতে যাচ্ছেন, কিন্তু সামর্থ্যে কুলোচ্ছে না। টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তটা মনের কোণে উকি দিয়েছিল 2019 সালে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পরই। মঈনের দাবি তখন তিনি তার বোলিংয়ের পিকে ছিলেন।
কিন্তু মাত্র এক ম্যাচ খারাপ করাতে তাকে চুক্তি থেকে বাদ দেয়া হয়। তখনই আস্তে আস্তে নিজেকে অনেক বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকে সরিয়ে নেন মঈন। এমনকি ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটেও খুব বেশি খেলেননি। টেস্ট ক্যারিয়ারে 195 উইকেটের পাশাপাশি সেঞ্চুরি মাত্র 5টি। সেঞ্চুরির সংখ্যাটা কেন বাড়ল না, তার উত্তরও দিয়েছেন মঈন। আমি মনে করি আমার ব্যাটিংটাকে নষ্ট করা হয়েছে। আমার ব্যাটিং অর্ডার যে পরিমাণ উপর নিচ করা হয়েছে তা আমার ফোকাস সরিয়ে দিয়েছে। লর্ডসে একবার আমি 6-এ ব্যাট করে 7 রান করলাম, স্টোকস ব্যাট করলো 8-এ। কিন্তু সেদিন অ্যালিস্টার কুক এসে আমাকে বলল, তুমি ভালো খেলছো, কিন্তু উপরে সুযোগ পেলে স্টোকস তোমার থেকেও ভালো করবে। আমার কাছে মাঝে মধ্যে ভেতর থেকে অনুভব হয় স্টোকসের সুযোগটা আমি পেলে আমার টেস্ট ক্যারিয়ারটাও সমৃদ্ধ হতো। সাদা পোশাকটা উঠিয়ে রাখছেন। লর্ডসে একটা সুন্দর কভার ড্রাইভের পর দর্শকদের হাততালি খুবই মিস করবেন মঈন। সলিড টেকনিক এবং টেম্পারমেন্টের এক ব্যাটসম্যানকেও মিস করবে ক্রিকেট বিশ্ব। নিজেই বলেছেন টেস্ট ক্রিকেট থেকে আগ্রহ হারাননি, কিন্তু সেরাটা দেওয়ার সামর্থ্য হারিয়ে ফেলেছেন। তাই তো এখানেই থামছেন। বিদায় মঈন, যথারীতি দেখা হবে রঙিন পোশাকে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ব্রিটেনের পেট্রোল স্টেশনগুলোতে সৃষ্ট তীব্র চাপ সামাল দিতে সরকার সেনাবাহিনী তলব করবে না বললেও বিবিসি জানিয়েছে বিষয়টি এখনও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। সন্ত্রাস বিরোধী অভিযানের নামে রবিবার ফিলিস্তিনের গাজায় 5 বেসামরিক লোককে হত্যা করেছে ইসরায়েল। অভিযানের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বিএনপির নেতারা বলেছেন কেউ যেন ভোট দিতে না পারে জেনে বুঝে সেই ব্যবস্থা করছে সরকার। ওবায়দুল কাদের বলেছেন ষড়যন্ত্রের বুলেট এখনো পিছু ছাড়েনি শেখ হাসিনার। এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে টিভি1-এর উদ্যোগে অনুষ্ঠিত হল শিশু কিশোরদের আবৃত্তি ও চিত্রাঙ্কনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান খুদে তারার গ্র্যান্ড ফিনালে। দর্শক, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, পরিবারের সবাইকে নিয়ে সহিহ সালামতে থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আমি শাফায়াত মাহমুদ। আল্লাহ হাফেজ।